মিউচুয়াল ফান্ডে টাকা রেখে তার টাকা কমে গেছে হতে পারে, কিন্তু টাকাটা চোট হয়ে গেছে, এইটা হতে পারে না। হেলথ ইন্স্যুরেন্স কখন, কাদের এবং কত টাকা বাজেটের করা উচিত? দেখুন, আপনি একটা মোবাইল যখন খুশি কিনতে পারেন, একটা গাড়ি যখন খুশি কিনতে পারেন, একটা বাড়িও কিনতে পারেন। হেলথ ইন্স্যুরেন্স আপনি যখন খুশি করতে পারবেন না, কারণ কোন কোন ভুলগুলো একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি দুর্বল করে দেয়? কেরিয়ারের শুরুতেই যদি একটা বড় লোনে পড়ি, তাহলে লোনে জড়ালে কি হবে, আমাকে একটা বড় ইএমআই দিতে হবে। ওই ইএমআই থেকে তো বেরোতে পারবে না, তাকে তো ইএমআই এর জন্যই চাকরিতে যেতে হবে রেগুলার। ফাইন্যান্সিয়াল বেসিক ফান্ডামেন্টাল 5টা বিষয় জানলে হয়। একটা হচ্ছে, প্রথম আমাদের শিখতে হয় হাউ টু আর্ন মানি। তারপরে শিখতে হয় কি, স্বর্গে সবাই যেতে চায় কিন্তু মরতে কেউ রাজি নয়। কিন্তু এখানে যদি আপনি দেখেন না, মরাটা কিন্তু কি হচ্ছে ইনপুট, আর স্বর্গটা কি আউটপুট। ইনপুটটা ফাইন্যান্সের সব থেকে জরুরি, আউটপুটটা পেতে গেলে। দেখুন, আজকে যারা নতুন জেনারেশন, যারা সদ্য ইনকাম করতে আরম্ভ করেছে, তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা শুরুটা কি করে করব। অত কিছু ভাবার দরকার নেই। যদি কেউ ইনকাম শুরু করেছে, ফার্স্ট তার কতগুলো জিনিস করা দরকার, সেটা কি বলবো। নমস্কার। দেখুন, আপনি কি করে বড়লোক হবেন সেটা কিন্তু সঠিক কোচ ছাড়া কেউ আপনাকে শেখাতে পারবে না। তো ফাইন্যান্সিয়াল কোচ কিংবা আজকে যিনি এসছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, মিস্টার অশোক রায়, ওনার একটি খুব রেপুটেড কোম্পানি রয়েছে যেটা রয়েস ফাইন্যান্স, ওনার নিচের টাইটেল দিয়ে উনি করেছেন। কিন্তু উনি অনেক দিন ধরেই প্রফেশনে রয়েছেন, অনেক মানুষকে সঠিকভাবে শেখাচ্ছেন। আজকে আমরা ওনার থেকে জেনে নেব ওয়েলথ ক্রিয়েশনটা কিভাবে প্ল্যান করা উচিত এবং কোথায় কোথায় টাকা রাখলে ভবিষ্যতে কিন্তু সেটা খুব ভালো রিটার্ন দিতে পারে। আজকের ডেটে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কখন, কাদের এবং কত টাকা বাজেটের করা উচিত? দেখুন, আমার হেলথের প্রোটেকশন, ওয়েলথের প্রোটেকশন রাখতে গেলে আমাকে হেলথ ইন্স্যুরেন্স করতেই হবে। কারণ হেলথ ইন্স্যুরেন্স তো হেলথকে প্রোটেক্ট করে না। কালকে যদি আমার কিছু হয়, তাহলে আমার কি কি হবে, খরচা লাগবে। তা খরচাটা আসবে কোত্থেকে? আমার ওয়েলথ যেটা জমিয়েছি সেখান থেকে তো। রাইট। হেলথ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি ওয়েলথ ইন্স্যুরেন্স। ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য রাইট, হেলথ রাইট, ইন্স্যুরেন্স রাইট, দরকার। রাইট। তো আমিও এবারে শিখলাম এটা। তাহলে আমি যখন ভাববো যে আমার ওয়েলথ নেই বা যেটুকু আছে এটাকে আমার প্রোটেক্ট করতে হবে, তাহলে এত কিছু ভাবার দরকার নেই। যদি কেউ ইনকাম শুরু করেছে, ফার্স্ট তার কতগুলো জিনিস করা দরকার, সেটা কি বলবো। 1 নম্বর হচ্ছে, যিনি ইনকাম স্টার্ট করেছেন তাকে প্রথমেই তার দরকার হচ্ছে একটা টার্ম ইন্স্যুরেন্স করা। ওকে। টার্ম ইন্স্যুরেন্স ইজ এ পিওর ইন্স্যুরেন্স, যেটা লাইফ কভারেজ দেবে। কাল যদি আমি কোনো কারণে ডেথ হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলিতে একটা টাকা, ওই যে কভারেজটা নিচ্ছি, ধরুন আমি 1 কোটি টাকার কভারেজ নিয়েছি, তাহলে কাল যদি আমার ডেথ হয়ে যায়, আমি 1 কোটি টাকা ওই ফ্যামিলিতে যাবে। সেকেন্ড নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এবার এই হেলথ ইন্স্যুরেন্সটা করতে গিয়ে অনেক মানুষের অনেক বাধা আসে, যে ও পরে করলেও হবে, যখন হবে তখন দেখা যাবে। বা এত টাকা দিয়ে জমিয়ে জমিয়ে কি লাভ? এই এই টাকাটা জমিয়ে রেখে যখন একদম ঠিক শরীর খারাপ বলেছেন হয় এই ডাইরেক্ট প্রশ্নটা। খরচা করে দাও। সত্যি কথাই। একবার ভাবুন হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা কি। 1 নম্বর হচ্ছে যে আমি যদি কাল অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসা করতে হয়, তাহলে যে টাকা খরচাটা হবে, আমার যে রিস্ক, সেটা নেবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। হুম। তাহলে এবারে আপনি যেগুলো ভাবছেন, প্রত্যেকে যেটা ভাবছে আমি জমিয়ে করবো ইত্যাদি ইত্যাদি, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি আপনাকে দিয়ে বলছি। এবার ধরুন আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করছেন। এবার ধরুন আপনার 20,000 টাকা, 20,000 টাকা বছরে প্রিমিয়াম, 5 লাখ টাকা কভারেজ আছে। এরকম একটা কি 10 লাখ টাকা কভারেজ আছে একটা প্রিমিয়াম, যাই হোক ছাড়ুন। তো এবারে প্রশ্নটা হলো, এবার আপনি 3 বছর প্রিমিয়াম দিয়েছেন, তাহলে কত প্রিমিয়াম দিলেন? 60,000। এবার আপনার একটা কোনো ডিজিজ হলো, এবার সেখানে ভর্তি হতে হলো হসপিটালে, দিয়ে 3 লাখ টাকা খরচা হলো। তাহলে কে রিস্কটা বেশি নিল? ইন্স্যুরেন্স কোম্পানি না আপনি। ঠিক? এবার আপনি বলবেন আমি তো টাকা জমা রেখেছিলাম, 3 লাখ টাকা দিয়ে দিতাম, ওকে 60,000 টাকা দিতে যাবো কেন? আপনার ফ্যামিলিতে আরেকজনের আবার পরের বছর বা আরো 2 বছর পর হলো। আপনার টাকা তো ফুরিয়ে গেছে। এবার কি করবেন? এবার আপনাকে কতবার সারা লাইফে যেতে হবে আপনি কি জানেন? আপনার টোটাল ফ্যামিলি কি কতবার যেতে হবে? একই বছরে কতবার যেতে হতে পারে? কোনো তো হটলাইন কানেকশন নেই যে জেনে নেবো এবার। তো এটা আসে না। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসে জানেন তো? যে আমার অফিসে করা আছে ইন্স্যুরেন্স। আর আমার কি দরকার আছে?
যে আমি অফিসে গেছি তো চাকরি করতে। এবার কালকে যদি আমি একটা বেটার অপরচুনিটি পাই কোথাও, হুম, কিন্তু সেখানে ইন্স্যুরেন্সটা সেরকম অপরচুনিটি নয় বা নেই, তাহলে আমি কি যাব না? যাব। বলব কেন, তখন আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করে নেবো। এটাই বলে কিন্তু বেশিরভাগ জন। হুম, দেখুন, আপনি একটা মোবাইল যখন খুশি কিনতে পারেন, একটা গাড়ি যখন খুশি কিনতে পারেন, একটা বাড়িও কিনতে পারেন। হেলথ ইন্স্যুরেন্স আপনি যখন খুশি করতে পারবেন না। কারণ একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়ে বললাম, রিস্কটা কে নিচ্ছে? ইন্স্যুরেন্স কোম্পানি বেশি নিচ্ছে, আপনি নন। তা আপনার হেলথ যদি ঠিকঠাক থাকে, কোনো রোগ বালাই সেরম কোনো রোগ ঢুকে গেছে, আপনি ধরুন একটা জব রয়েছেন, তো আপনি ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে আপনাকে, ওই কোম্পানি দিচ্ছে, খুব ভালো। ওই কোম্পানিতেও কি আপনি সব কভার পাবেন? সেগুলো দেখেছেন? আপনার মেলে আসে কিন্তু। সেখানে কোনটায় কত ক্লজ লাগানো আছে সব ওয়েটিং দেখেছেন? পিরিয়ড বা ইত্যাদি। ইত্যাদি আছে। কোপে ক্লজ লাগানো আছে, ইত্যাদি আছে, আপনি জানেন না। কারণ ওগুলোকে পড়ার দরকারই মনে করে না কেউ। এবার জিনিসটাকে খুব হালকা চালে দেখা হয়। এবার ঠিক আছে, আপনি ধরুন জবটা চেঞ্জ করছেন। আমি অত চাকরি অন্য জায়গায় যাওয়াটাও বাদ দিলাম। একটা জব চেঞ্জ করে আমি যেতে গেলে মাস ৬ টাইম লাগছে। ওই পিরিয়ডে যদি কিছু হয় তখন কি হবে? যেটুকু ওয়েলথ রোজগার করে জমিয়েছিলাম সেটাও চলে যেতে পারে। আমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ২০ বছরের প্রচুর মানুষের কাজ করতে গিয়ে দেখেছি, একটা মানুষকে মানে ওয়েলদি পিপলকে পুয়ার করে দিতে পারে একটা হেলথ ইন্স্যুরেন্স না থাকাটা। হুম, এত ইম্পোর্টেন্ট। ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত দরিদ্র হয়েছে হসপিটাল চিকিৎসা খরচাতে, চিকিৎসা খরচা। হসপিটাল খরচাতে। একদম ঠিক তাই। এই জন্যে হেলথ ইন্স্যুরেন্স তারপরে দরকার। তারপরে দরকার, একজন ইনকাম শুরু করছে যখন, তার একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, খুব কম প্রিমিয়াম, প্রত্যেকে করতে পারেন। বলছি ওরা এটা বলছে একটু একটা, বলে বোঝান। যে আমি রাস্তাঘাটে ঘুরছি, যেখানে খুশি যেতে হচ্ছে, আমাকে বাইক চালাতে হচ্ছে, গাড়ি চালাতে, আমি ওগুলো চালাচ্ছিও না, আমার রাস্তায় তো যেতে হচ্ছে। রাস্তায় তো যেকোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তো। যে অ্যাক্সিডেন্টে ডেথ হতে পারে, আমার কভারেজ পেয়ে যাবে কিন্তু আমার ফ্যামিলি। ডেথ যদি নাও হয়, আমার অ্যাক্সিডেন্ট হলো, আমাকে হসপিটালে ১০ দিন চিকিৎসা করতে হলো। তাহলে ওই ১০ দিনের চিকিৎসার যা কিছু হচ্ছে আমি পাবো খরচা। আচ্ছা। ধরুন আমার একটা অঙ্গ বাদ গেছে। এবার আমি তার জন্য আলাদা কভারেজ আছে, সেটা পাওয়া যাবে। এবার আমাকে যদি ১০ দিন ১ মাস বাড়িতে রেস্ট নিতে হয়, ওখান থেকে আমি চিকিৎসা করে এসেছি। এবার আমার তো সেলারি দেবে না আর। উইথআউট পে হয়ে গেছি। আমি ওখান থেকে টাকা পাবো। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। খুব কম প্রিমিয়ামে খুব ভালো পলিসি। যারা ভিউয়ার শুনছেন প্রত্যেকের করা উচিত এটা। তারপরে কি করা দরকার? একটা এমার্জেন্সি ফান্ড। রাইট। ভেরি ইম্পোর্টেন্ট। আজকে আপনি আজ থেকে ১০ বছর আগে যা ভেবেছিলেন তাই ঘটে গেছে আপনার সঙ্গে সব পরপর। অনেক কিছু ঘটেছে যেগুলো আপনি ভাবেনইনি। এবং সেই জিনিসগুলোকে প্রত্যেকটাকে করতে গিয়ে আপনার কাছে লেগেছে কিন্তু মানি। কম বা বেশি। সেই মানিটা এসেছে কোত্থেকে? আপনার সঞ্চিত টাকা থেকে। তাহলে ওই ওয়েলথটাকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। আমরা বেশিরভাগ মানুষ আজকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। কালকে কার জব চলে যাবে কেউ জানে? যেকোনো সময় যেকোনো জব যেকোনো টাইমে যেতে পারে। তাহলে ৩ মাস হোক, ৬ মাস হোক, ৯ মাস হোক, যাই হোক, তাহলে তার এই যে পিরিয়ডটায় জবটা থেকে তাকে সরে যেতে হলো, সেই পিরিয়ডটায় তার ইএমআই থাকলে সেটা চলবে কি করে? তার বাচ্চার স্কুলের মাইনেটা চলবে কি করে? সংসারটা চলবে কি করে? ফ্যামিলি ক্রাইসিস হতে দেখেছি আমি এইগুলো থেকে। হুম, রিয়েলি বলছি। তো একটা এমার্জেন্সি ফান্ড থাকা দরকার। এমার্জেন্সি মানে কিন্তু এমার্জেন্সি। বহু মানুষ জানেন ভাবে কি ফাইন্যান্সের এটা একটা বড় রিস্ক। যে আমি সব জানি। আমি যাদের জন্য টাকা রেখেছি তারা কিচ্ছু জানে না। হুম, বিশাল রিস্ক। আমার এমার্জেন্সিতে আমি রয়েছি। এবার আমি টাকা তুলতে পারছি না, এমন পজিশনে রয়েছি। এবার আমার বাড়ির লোককে সেই আমার পরিচিত বন্ধুর কাছে হাত পাততে হলো। কেন হবে হাত পাততে? স্টিল আমার ব্যাংকে বা স্টিল আমার ব্যাংকে বা ইনভেস্টমেন্টে টাকা এমার্জেন্সি আছে। ফান্ডে টাকা রয়েছে। তো এইগুলো হচ্ছে প্রসেস সিস্টেমের অভাব। হুম, হুম, হুম। এবং এটা কতবার ঘটতে পারে, কত রকম করে ঘটতে পারে। না, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার এক বন্ধু, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোমায় চলে গেছিল। অ্যান্ড ওর স্টকে ভালো টাকা ইনভেস্ট ছিল। সেটা ওর নমিনি বা সেকেন্ড অ্যাকাউন্ট কিছু করা ছিল না। ফলে ওর যখন অসুস্থ ছিল, তখন কিন্তু ও তো তখন কথাবার্তা বলতে পারছে না। তখন কিন্তু ওর বাবা-মাকে সেই পরিচিতদের থেকে ধার করেই চিকিৎসা তাহলে করাতে হয়েছে। ভাবুন, ফাইন্যান্স মানে রিটার্ন নয়। রাইট। এবার তাহলে আপনি একটা রিটার্নের কথা জন্য ছোটাটা তো একটা রোগ। হুম, 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 হুম। আপনি একটা কথা বলুন যে কোন, কোন ভুলগুলো মূলত একটা মানুষকে ফাইন্যান্সিয়ালি দুর্বল করে দেয়?
এটা খুব ভালো প্রশ্ন। তো কোন, কোন ভুলগুলো করে তার মধ্যে ১ টা ২ টো আমি বলেছি। ফার্স্ট বলেছিলাম যে আমাদের এখানে সোসাইটিতে লায়াবিলিটি, শো অফ এগুলোকে খুব চেরিশ করা হয়। হুম, কেউ যদি আজকে একটা বড় স্পেন্ডিং করে সেটাকে কিন্তু ভালো চোখে দেখা হয়। দেখেছো? দেখো, দেখো ঘুরে আসছে গোয়া থেকে কি বিদেশ থেকে। বলা হয় কি না? দেখে কিছু শেখো তো অন্তত। দেখুন জাহাজ কোথায় চলে বলুন তো? জলে। জাহাজ ডোবে কি করে বলুন তো? জলটা যদি ভেতরে ঢোকে, রাইট। তাই তো? হুম, ফাইন্যান্স একটা মানুষকে বাঁচায় কিন্তু। ও জলেই যাচ্ছে। যেদিন কিন্তু এই যে বিভিন্ন হ্যাবিট রয়েছে এক্সপেন্সেস, ইনকাম ইত্যাদি, ও একবার যদি ওখানে ঢোকে না, তো ডুবিয়ে দেবে তাকে। ওইজন্য ক্যাপ্টেনের দরকার। গুড ক্যাপ্টেন হলে সে কিন্তু বার করে নিয়ে আসবে। তাই না? এবার ধরুন আরেকটা বড় কারণ হচ্ছে কেরিয়ারের শুরুতেই যদি কেউ হয় কি অনেকে অনেক তখন অ্যাডভাইস দেয়। কারণ আজকাল যে ছেলেমেয়েরা যারা কেরিয়ার শুরু করছে, হুম। তাদের ক্ষেত্রে তারা ভালো রোজগার করছে আগের থেকে। এবার সেই পেরেন্টসরা তারা যখন দেখছেন যে ও এত ভালো রোজগার করছে এবং বেশিরভাগই হচ্ছে তার হোম টাউন থেকে দূরে। হুম। এবার সেখানে সে থাকছে একটা রেন্টে। এবার তাকে তখন অ্যাডভাইস দেওয়া হচ্ছে, পেরেন্টসরা বলছেন যে, "এক কাজ কর একটা ফ্ল্যাট কিনে নে। কারণ রেন্ট প্রত্যেক মাসে গোনার ওই টাকাটা তো অন্তত বাঁচবে।" কোনো ভুল নেই কিন্তু। এটার মধ্যে কিচ্ছু ভুল নেই। কিন্তু পেরেন্টসরা ভুলে গেছেন যুগটা পাল্টে গেছে। আজকে লাইফস্টাইল আলাদা, প্রচুর আনসার্টেনটিজ আছে, প্রচুর ইনফ্লেশন, এগুলো সব ভুলে যাচ্ছে। জবটাও সিকিউর নয়, যেটার উপরে বেস করে আমি যাব। হুম। এবার শুধু কি পেরেন্টসরা বলেন? না। আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু এই ফ্ল্যাট কেনার বিরোধী নই। হুম। আপনি বলেছেন আমায় প্রশ্নটা যে কোন ভুলগুলো করলে মানুষ বিপদে পড়ে। তা আর্লি এজেতেই আমি ক্যারিয়ারের শুরুতেই যদি একটা বড় লোনে পড়ি, মানে আমি যখন ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি ইএমআই জেনারেলি, দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ আমি দেখেছি 80-20 রুল না হলে 90-10, যে আমি 90% লোন নেবো, 10% দেবো, নাহলে 80% লোন নেবো, 20%। তাহলে আমি ক্যারিয়ারের শুরুতেই একটা বড় লোনে জড়াচ্ছি। তাহলে লোনে জড়ালে কি হবে? আমাকে একটা বড় ইএমআই দিতে হবে। তাহলে এই ইএমআইটা আমাকে কি করছে? আস্তে, আস্তে করে আমাকে ক্যাশ টাইট সিচুয়েশন এ নিয়ে যাচ্ছে। ১ম ৫-১০ বছর না মানুষ রিয়ালাইজ করে না। কারণ তখন তার আদার এক্সপেন্ডিচার গুলো ফ্রেমওয়ার্ক হয়নি তখনো। কিন্তু ওগুলো যখন হতে থাকে তারপরেই তিনি জড়িত হন লোনের একটা ট্র্যাপ। যখন চালাতে পারছে না আর, ওই ইএমআই থেকে তো বেরোতে পারবে না, না? তাকে তো ইএমআই এর জন্যই চাকরিতে যেতে হবে রেগুলার। তিনি যে চাকরি করব না বলে দুদিন অন্য কিছু করব একটু তারপরে আরেকটা খুঁজবো, ওই ভাবনার লিবার্টিটাই তো চলে যাবে। ওই ১ম ই একটা ফ্ল্যাট নেওয়ার জন্যে। ইএমআই ট্র্যাপে। ইএমআই এবার ট্র্যাপ সেটা শুধু ফ্ল্যাট বাড়ি না, সেটা আজকের ডেটে আপনি যেটা বললেন যে শো অফ, গাড়ি, ফোন, যেমন সবের আমি একটা ক্ষেত্রে স্ট্যাট দেখছিলাম যে ভারতবর্ষের বুকে বেশিরভাগ আইফোন ইএমআই থেকে কেনে। ইএমআই থেকে না। এবার কি হচ্ছে দেখুন, এই যে ইএমআই বা লোন এটা কি করছে? আমি আমার ফিউচারটাকে প্রেজেন্টে কনজিউম করছি। তাই নয় কি? এবার আমি আনসার্টেন ফিউচার কিন্তু। সেই ফিউচারটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না। কিন্তু ওটাকে আমি আজকেই কনজিউম করে নিচ্ছি। এবার ঠিক আছে, সব ঠিকঠাক চলছে। আমি নিজের স্কিলও বাড়াচ্ছি। তাহলে আমার ইনকাম বাড়ার কথা। ইনকামও বাড়ছে। কিন্তু আমি তো কনস্ট্যান্ট রয়েছি। কারণ এত আমার ইএমআই চলছে, এত দিনে, দিনে আমাকে লোন বাড়াতে হচ্ছে। আল্টিমেটলি আমার আর উন্নতি হচ্ছে না। আমার আর উন্নতি হচ্ছে না। আমি এই ট্র্যাপটায় জড়িয়েছি। আর এই ট্র্যাপ থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। এবং জেনারেলি আমি দেখেছি 45, 40, লেট 40 টু 50 র মধ্যে এই জায়গাটা থেকে মানুষ তখন মানে ছটফট করে পাগল হয়ে এবং কি করে জানেন তো? এই ট্রেডিং এ তারাই যায়। এবং এই T20 র মতন ব্যাট চালাতে যায় কিন্তু ওই জায়গায়। আরো ডোবে তখন। ফাইন্যান্সে আমি বহু মানুষকে এসে বলতে শুনেছি যে, "এইবার একটু দেখুন।" আপনি আমাকে একটা জিনিস বলুন যে ফ্ল্যাট কখন কেনা উচিত? বা মানে রিয়েল এস্টেটে কখন ইনভেস্ট করা উচিত? দেখুন যদি আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হিসেবে নেন, তাহলে আলাদা। দুটো বিষয়। একটা হচ্ছে আমার প্রাইমারি থাকার জায়গা নেই। থাকার হিসেবে যদি নেন ওটা আলাদা। আর ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে সেটা এটা আলাদা। একটু ব্যাখ্যা করুন। যদি আমি রিয়েল এস্টেট মানে ফ্ল্যাট আমি নিতে চাইছি, আমি নিজে থাকবো বলে। হুম। তাহলে ফার্স্ট আগে দেখব যে তার ইএমআই আমার কত দিতে হবে। তাহলে আমার ইনকামের সেটা কত % হচ্ছে, কত পার্সেন্টেজ এ আসছে সেইটা, এবং আমি কত বছর ধরে ইএমআইটাকে টানবো। টানলে জুডিশিয়াল হবে। ধরুন আপনার ইএমআই এর ইন্টারেস্ট হচ্ছে কত? ধরুন 8%।
লোনের ইন্টারেস্ট। আচ্ছা বেশ। এবার আপনি বলছেন ২০ বছরের লোনে আমি নেবো। তো আপনাকে আপনার অ্যাডভাইজার বলল, "কেন ২০ বছরের নিচ্ছ? আপনি 8% ইন্টারেস্ট দেবেন তো।" বলছে, "না আমার আ টাকা আমি বেশি করে দিয়ে শোধ করে দেবো।" আপনি ওই টাকাটাকে যদি কোথাও ইনভেস্ট করে 10% পান, দিয়ে 8% টাকে শোধ করার জন্য আপনি 10% টাকে ভেঙে নেবেন? করবেন না। তো এবার তিনি বলবেন যে, "না, আমাকে তো টোটালে এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে।" আচ্ছা আপনি টোটালে দিতে হচ্ছে কি সেটা দেখছেন। টোটালে হারালেন কি সেটা দেখছেন না তো? হুম। এই যে যেমন ধরুন অনেকে অ্যাডভাইসার চুজ করেন না, ডাইরেক্ট খোঁজেন, ওই সস্তা খোঁজেন। তিনি দেখেন যে আমি কতটা বাঁচালাম কিন্তু কতটা হারালাম কিন্তু দেখার কোনো ক্যালকুলেশন তার জানাই নেই। প্রবলেমটা এই জায়গায় হয়। এবার যখন তিনি বুঝলেন তার প্রোফাইল দেখে বোঝা গেল যে হ্যাঁ, উনি এবার কিন্তু এই একটা ফ্ল্যাট নিতেই পারেন। আরো একটা ব্যাপার আছে। দেখুন আজকে আমি কে কোথায় জব করবে কোনো ঠিক আছে? তার আজ এখানে তিনি করছেন, কাল কোন দেশে করবেন তাও ঠিক নেই। এবার অনেকে বলেন আমি যদি চলে যাই আমি বিক্রি করে দেবো। তিনি কটা ফ্ল্যাট বিক্রি করেছেন? তার কত এক্সপেরিয়েন্স আছে? তারপরের নাম্বার হচ্ছে অনেকে বলেন না রেন্ট দিয়ে দেবো। সেখানেও কি হ্যাজার্ডস আছে সেটা তো অনেকের জানা নেই। তো এবার যদি আমি থাকবার জন্যে নিই, আগে আমার ফ্যামিলি সেটেলড হয়েছে। এরকম বুঝেছি যে আমি এই জায়গাটা থাকতে পারি, এখানে থাকার চান্স আছে। তারপরে আমি এই ইএমআই তে যাবো কিনা তার অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করতে হবে। এবার ইনভেস্টমেন্ট। দেখুন রিয়েল এস্টেট একটা গুড ইনভেস্টমেন্ট ভেহিকল। ফার্স্ট হচ্ছে খুব ভালো ইনভেস্টমেন্ট। তাহলে ফার্স্ট আগে আমাকে দেখতে হবে যে আমাকে তো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আগে টাকাটা বানাতে হবে। তাহলে ফার্স্ট আগে আমাকে ওয়েলথটাকে ক্রিয়েট করতে হবে। তারপরে না আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের একটা গন্ডগোল হয়। অনেকে ভাবে যে ডোমেস্টিক ফ্ল্যাট বাড়ি কিনে নেওয়াটা একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। এই জায়গাটা দিয়ে আপনার এবারে কি ধরুন আপনি একটা ১.৫ কোটি টাকা 3 বিএইচকে ফ্ল্যাট কিনলেন। নিউ টাউন এলাকায়। এবার তার কত টাকা রেন্ট হতে পারে? ১,০৩০ যদি ভাড়া দেন। ইনভেস্টমেন্ট তো। তাহলে তো আপনি ভাড়া দেবেন। আমি আদার থিংস কিছু ধরছি না। তাহলে এবার ৳৩০,০০০ করে মানে বছরে কত হচ্ছে? ৳৩,৬০,০০০ তাহলে ১.৫ কোটি টাকার ৩,৬০,০০০ মানে ওটা কত পার্সেন্ট হচ্ছে? 4 পয়েন্ট সামথিং পার্সেন্ট। হুম। তাহলে আমি টাকাটা তো সেভিংস এ রাখলে ভালো হতো। এরপর আছে মেইনটেন্যান্স কস্ট, ট্যাক্স এক্সেট্রা, ডেপ্রিসিয়েশন ইত্যাদি অনেক কিছু। আমি তো কিচ্ছু ধরলাম না। প্লেন অ্যান্ড সিম্পল বললাম। এটা বোঝা উচিত। দ্বিতীয় হয় কি জানেন? অনেকে বলে না দাম তো প্রচুর বাড়বে। একদম ঠিক। দেখুন একটা ক্যালকুলেশন একটু আগে আমি রিটার্নের বলেছিলাম। ক্যালকুলেশন করতে না পারলে সব মনে হয় বোধহয় যেগুলো থোকে হয়, আমি থোকে টাকা দিয়েছি থোকে পাবো। গোল্ড, জমি, বাড়ি এখানে মানুষ ভুল করে। ধরুন কেউ একজন ২০,০০,০০০ একটা ফ্ল্যাট কিনেছেন। দিয়ে এবার কিছু বছর পর ৪২,০০,০০০ টাকায় বিক্রি করেছেন। এরকম আমাদের কাছে হামেশা আসেন। দিয়ে বলে দেখুন এইরকম রিটার্ন তো আপনারা দিতে পারবেন না। ডবলেরও বেশি। ঠিক এক্স সবাই আজকে অনলাইনে যে কেউ দেখে নিতে পারেন একটা এক্সেলে এক্সআইআরআর ক্যালকুলেট করে নেবেন। ১ম এ ডেট দেবেন যে এই ডেটে আমি ফ্ল্যাটটা কিনেছিলাম ২০,০০,০০০ বসিয়ে দেবেন। আর যে ডেটে বিক্রি করেছেন সেইটাতে যা টাকা পেয়েছেন বসিয়ে দেবেন। ইজ ইকুয়াল টু দিয়ে এক্সআইআরআর করে আপনি ফর্মুলা দিয়ে দেবেন আপনার পার্সেন্টেজ এসে যাবে। কেন পার্সেন্টেজ আনতে হবে? দেখুন আম আর আমের তুলনা করা যায়, আপেল আর আপেলের তুলনা করা যায়। আপনি ব্যাংকে রাখলে ভালো হতো। তাহলে ব্যাংকে কি দিয়েছে আপনাকে? পার্সেন্টেজ ইন্টারেস্ট। মিউচুয়াল ফান্ডে রাখলে পার্সেন্টেজ ইন্টারেস্ট। স্টকে রাখলে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। সব তো পার্সেন্টেজ। তাহলে একেও পার্সেন্টেজ আনুন। থোকে না হলে তাহলে এইগুলোকেও থোকে নিয়ে যেতে হবে। তাহলে দেখবেন আপনার কি রিটার্ন হয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি ওই ধরনের রেসিডেন্সিয়াল কিনলে আপনি খুব বেশি হলে 4, 5, 6 এর মধ্যেই থাকবেন। তার বাইরে যেতে পারবেন না। সম্ভব নয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রিয়েল এস্টেটে তাহলে কি প্রফিট করছে না লোকে? প্রচুর প্রফিট করছে। যে ওই বিজনেসটার মধ্যে জড়িয়ে আছে, যে জানে। যে তার নেটওয়ার্ক আছে, তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার নলেজ আছে ওই ব্যাপারে। সে বিক্রি করে দেবে চট করে। ঠিক কোন টাইমটায় বিক্রি করলে হয়, কোন জায়গাটায় নিলে হয়, এগুলো সে জানে। হুম। এইবার বিজনেস প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে পারে, খুব ভালো। ওটা এর থেকে অনেকটা ভালো। কিন্তু আবার তো ওই একই কথা, আমাকে তো তার আগে টাকাটাকে ওয়েলথটাকে তো ক্রিয়েট করতে বিজনেস প্রপার্টি কিনতে গেলে আরো বেশি অনেক পয়সা বেশি লাগে। টাকাটা লাগে। এবার আরেকটা জিনিস এখন খুব উঠে আসছে, যারা বিশেষ করে নিউ জেনারেশন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের মধ্যে একটা প্রচলন চলছে যে আর্লি রিটায়ারমেন্ট। এই আর্লি রিটায়ারমেন্ট প্ল্যানে কি আপনারা হেল্প করেন নাকি আর্লি রিটায়ারমেন্টে আপনারা বিশ্বাসী?
না দেখুন আমি কি বিশ্বাস করি সেটা ভেবে লাভ নেই, বলবে এ বুড়ো কিচ্ছু বোঝে না। হ্যাঁ সত্যি কথা বলছি, এবার পরিষ্কার কথা। দেখুন যিনি যা চাইছেন আমরা তাকে প্ল্যান করে বুঝিয়ে দিতে পারি, এইটা করলে এই হবে, ওইটা করলে এই হবে, তিনি ঠিক করবেন কি, সবেরই প্ল্যানিং আছে। তো আর দেখুন রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট খুব ভালো কথা। একটু যদি আমি ছোট করে বলে দিই, 1980s এইসব জায়গাতে একটা আমাদের আর্নিং এজ ছিল কিরকম, যে মানুষজন চাকরিতে ঢুকতো, ইনকামে ঢুকতো ওই 18-20 বছর বয়সে, আর রিটায়ার করতো 58-60 এরকম, একটা 40 বছরের বড় পিরিয়ড, তাই তো? আজকে হচ্ছে কি ঢুকতেই ডিগ্রি টিগ্রি করে 25-23 বছর লেগে যাচ্ছে, বেশি তো কম না। বেশি তো কম নয়, অ্যাভারেজ 25। আর তিনি চাইছেন আর্লি মানে 50-এ রিটায়ার নিয়ে নেবেন। তারও আগে কেউ কেউ চায়, কারণ বহু সেলিব্রিটির কথা শুনেছে, সাকসেসকে খুব ফলো করে লোকে, কিন্তু বুঝতে চায় না যে ওটা আমাকে করতে গেলে কি করতে হবে, ফেলিওরটা দেখেনি সে, বলে না তো, ওটা তো কোনো ইউটিউবে বলছে না, তো সে তাকে বিক্রি করার জন্য সে সাকসেসটা বলে দিয়েছে। এনিওয়ে ওটা আলাদা জিনিস। তো এবার তার মানে 25 বছরে আমি ইনকাম শুরু করে 50 বছর, হুম। তাহলে কত বছরের আর্নিং এজ রইল? 25 বছর। 40 বছরের আর্নিং এজটা কমে হলো কত? 25। 25 বছর। যখন 40 বছর আর্নিং ছিল 1980s এর টাইমে, 60 ইয়ার্সে তার রিটায়ার করছে, তখন ওই গড় আয়ু ছিল 65 থেকে 70। তার মানে আমি রিটায়ার করার পর আমার বাঁচার কত বছর? ম্যাক্সিমাম 10 to 15, ম্যাক্সিমাম। কেন এত চিকিৎসা পদ্ধতি ছিল না, একটা কলেরা হলেই মানুষ মরে যেত। এবার আজকে আমি 50-এ রিটায়ার করলাম, আমার বাঁচার মানে প্রবাবিলিটি আছে 85 to 90। আজকে যা চিকিৎসা বেরিয়েছে তাতে আরো বেশি। কারণ দেখুন যার পয়সা আছে তাকে নিয়ে চিন্তা নেই, যার পয়সা নেই আমার মনে হয় তাকে নিয়েও খুব বেশি চিন্তা নেই, যার এই মাঝখানে আছে তার জন্য তো সব চিকিৎসা রয়েছে, সে করতে পারছে না। ছুঁয়েও ছুতে পারছি না। একদম। তাহলে এবার এই যে 50-এ রিটায়ার করলাম, 90 যদি হয় 40 বছর, 25 বছরে ইনকাম করে 40 বছর কাটাবো, এই 25 বছর আমাকে এতটা আমার কলসিতে জল জমাতে হবে যেটাতে ওইটা চলতে পারে, তার সঙ্গে যাবে কিন্তু ইনফ্লেশন, লাইফস্টাইল ইনফ্লেশন। হুম। আপনি বলতে পারবেন যে আগে যে রিটায়ার করেছে ওই এজেতে, বলছি ওই 1980s 50s, পুরনো এজের লোক, তাদের কিন্তু ওই রিটায়ার করার পর এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার শখ ছিল না, হুম। তার কিন্তু প্রত্যেক বছর 2 বার করে ঘুরতে যাওয়ারও শখ নেই। হুম। আজকে তার আছে, কিন্তু সেই জন্যই সে বলছে আমি আর্লি রিটায়ার করব। থাকাটা খারাপ নয়, কিন্তু সেই মানিটাও কি জমেছে? তো আমি বলে দিলাম, একটা কথা বললে হবে না, হলে করা হোক, খুব ভালো। এবার দেখুন রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের জন্য তাহলে তার আগে প্ল্যানিং করা দরকার। তাহলে কেন প্ল্যানিং করবে? ভালো করে ভাবুন একটা, যে রিটায়ারমেন্ট মানেটা কি? যাই হোক, যে বছরই হোক, রিটায়ারমেন্ট মানেটা কি? আমি একটা ইনকাম করে টায়ারটা আমাকে বদলাতে হবে। তাহলে আমি একটা টায়ার দিয়ে চলছিলাম, ইনকাম করছিলাম, এবার সেই ইনকামটা আমার চলে যাবে, আমাকে একটা আলাদা ইনকাম ক্রিয়েট করতে হবে, যে আমি বাকি লাইফটা আমি এবং আমার মিসেস যতদিন বাঁচবো। হুম। তাই তো নাকি? হ্যাঁ, একদমই তাই। এবার এগুলোর মধ্যে বলতে পারবে কে কতদিন বাঁচবে? গ্যারান্টেড না। কিচ্ছু না। এবার অনেকে বলে যে আমি রিটায়ারমেন্ট, এবার ভাবুন সব থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর প্রবলেমটা কোথায় জানেন? সব থেকে লংগেস্ট প্ল্যানিং হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। কারণ আজকে কেউ 25 বছর বয়সে শুরু করলো, যদি তার কথা মতো 50 হয় বা 60 হয়, যাই হোক, 25 থেকে 35 বছরের প্ল্যানিং তাকে করতে হবে। হিউজ রিস্কি প্ল্যানিং, কস্টলিয়েস্ট প্ল্যানিং। কস্টলি মানে খরচ হয় না ওই প্ল্যানিংটা করতে। আমি বলতে চাইছি কি, সব থেকে বেশি টাকা জমানোর জন্য প্ল্যানিং হচ্ছে ওইটা। প্রচুর আনসার্টেনটি জড়িয়ে রয়েছে, ইকোনমি বারবার চেঞ্জ হবে এই পিরিয়ডটার মধ্যে, প্রচুর এর প্ল্যানিং আলাদা, এটা খুব অ্যাডভান্স প্ল্যানিং, এক্সপিরিয়েন্স লোক ছাড়া সম্ভব হয় না, প্লাস প্রোডাক্টগুলো চেঞ্জ হবে। অনেকে না বলে যে আমি রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করবো, একটা ফান্ড বলে দেবেন। আরে ফান্ড যদি একটা লোককে রিটায়ারমেন্টের জন্য তৈরি করে দিতে পারতো, ওর থেকে ইজি জিনিস তো কিছু হতে পারতো না। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় মানুষের আনসার্টেনটি হচ্ছে রিটায়ারমেন্ট, অন্য কিচ্ছু নয় কিন্তু। কারণ যেদিন আমার ভয়াবহ জিনিস, একটা লোন পর্যন্ত থাকবে না, আপনি যেদিন আপনার কোনো ইনকাম থাকবে না, কে আপনাকে লোন দেবে? হুম। আপনার পাশের দোকানদার যার কাছে আপনি যা খুশি চাইলে দিতেন, তিনিও বলবেন অরিজিৎ বাবু এখন আর আমি দিচ্ছি না, পরে। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। সেইটা আমি
ক্যাজুয়ালি নিচ্ছি, এটা হওয়া উচিত নয়। এর ফান্ড সিলেকশন গুলো আলাদা, এর জন্য আলাদা ফ্রেমওয়ার্ক আমাদের ওই জন্য রেডি করা আছে এবং খুব টাচি প্ল্যান। তো কি করে করবেন? ধরুন কিছু করবেন না, আগে বলি সেটা হচ্ছে কি, আজকে না বহু জায়গায় দেখতে পাবেন রিটায়ারমেন্টের ক্যালকুলেটর দেওয়া আছে, এক্সেলের একটা ক্যালকুলেটর। একবার ভাবুন, এত বড় একটা আনসার্টেনটি প্ল্যানিং একটা এক্সেল করে দেবে। সেখানে সে বললো যে আমার এখন খরচা 25,000, আমি এত বছর পর রিটায়ার করবো, তাহলে আমার তোমার এত টাকার কর্পাস লাগবে। আচ্ছা, তো আজকের 25,000 খরচাটা তখন বেড়ে কত টাকা হবে? হুম সেখানেও তাকে বলেছে তুমি বলো কত পার্সেন্ট করে তোমার ইনফ্লেশন বাড়বে। আপনার লাইফস্টাইল ইনফ্লেশন ধরা আছে, আপনিও নিজেও তো জানেন না। ধরুন আজকে যাদের বাড়ি এসি ছিল না, সে ঠিক করেছিল যে আমি এসি নেবো না, আমার অত লাক্সারির দরকার নেই। তাহলে কাকে ঠিক করালো? পাশের বাড়িগুলো ঠিক করে দিল তোমারও দরকার আছে। হুম এইভাবে তো লাইফস্টাইল বাড়ছে। আজকে ইনস্টাগ্রামের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো না, ফেসবুকের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো, অতটা সোজা, তাই না? আজকে আমি পকেটের মধ্যে এতগুলো ক্রেডিট কার্ড নিয়ে ঘুরছি, ডেমন নিয়ে ঘুরছি, তারপর বলছি আমি লাইফস্টাইল বাড়াবো না, তাই নয় কি? রিটায়ারমেন্টের প্ল্যানিং খুব বুঝে করা উচিত। আমরা কি করি? কোনো এরকম একটা স্ট্যাটিক কিছু মানে ফর্মুলা ফেলে রিটায়ারমেন্ট পছন্দ করি। আমাদের ভালো সফটওয়্যার তৈরি করা আছে, এর ফ্রেমওয়ার্ক আছে আলাদা। কিন্তু আমরা সবসময় বলি যে তুমি যখন ইনকাম শুরু করেছো, অ্যাডভাইস হচ্ছে প্রথমেই ঠিক করো এই ইনকামের একটা পোর্শন যেন আমার পার্টিকুলারলি রিটায়ারমেন্টের জন্য থাকে। ঠিক। এবার এই রিটায়ারমেন্ট আর সঙ্গে, সঙ্গে আমরা প্রত্যেক বছর তো প্রত্যেকের রিভিউ হয়। এবার সঙ্গে, সঙ্গে আমরা দেখি যে তার এক্সপেন্ডিচার প্যাটার্নটাও কিরকম হয়। প্রত্যেকের বাজেটিং করা আছে। সেখান থেকে দেখি যে তার এক্সপেন্ডিচার প্যাটার্নটা কিরকম বাড়ছে। আর সঙ্গে তার রিটায়ারমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট আছে সেটা কিরকম হচ্ছে। এই দুটোকে ট্যালি করে কিন্তু যখন একটা মানুষ মোটামুটি ৫০ এর আশেপাশে যায়, হুম তখন সে বুঝে যায় যে আমার কত টাকাটা তিনি নিজেও আগামী বুঝতে আগামী ১০-১৫ বছরে কি লাগবে। হবে? দেখুন আজকে যারা নতুন জেনারেশন যারা সদ্য ইনকাম করতে আরম্ভ করেছে, তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে, আমরা শুরুটা কি করে করব? আমাদের যদি সাজেশন বলেন হুম, যে তাকে জেনারেলাইজ ওয়েতে তো এরকম যদি বলা হয় তাহলে একটা কথা বলি যে আমি আমার স্কোপ অফ অ্যাডভাইস এর বাইরে গিয়ে বলছি যে সেটা হচ্ছে আগে আপনি নিজের জন্য ইনভেস্ট করুন, নিজের স্কিলের জন্য ইনভেস্ট করুন। কারণ আপনাকে ইনকাম দেবে কিন্তু আপনার স্কিল, সেই ইনকামটা আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হেল্প করবে। হুম, সেজন্য ফার্স্ট ইনভেস্ট করুন নিজের স্কিলের ব্যাপারে। হুম, এবার তার জন্য কি করুন, আপনি আপনার ইনকাম যেটা হচ্ছে সেই ইনকাম থেকে একটা পোর্শন সরিয়ে রাখুন। কাল যদি আমাকে একটা ডিগ্রি করতে হয়, আমাকে একটা কোনো কোর্স করতে হয়, তাহলে হতে পারে আমাকে কোনো একটা গ্যাপ দিতে হতে পারে আমার আজকে প্রেজেন্ট জবটা থেকে। তাহলে সেই সময়টা যাতে চলে যেতে পারে, খরচাটা যাতে চলে যেতে পারে, লোন যাতে না নিতে হয়। আমি বারবার বলছি লোনটা যাতে না নিতে হয়। দিয়ে আমি যাতে আমার নিজের স্কিলটাকে বাড়িয়ে নিতে পারি। কারণ আপনাকে ভবিষ্যতে ইনকাম বাড়ানোর জন্য ডিগ্রিটা নয়, স্কিলটাই দরকার বেশি আজকের যুগে। তো সেটা দেখুন। তারপরে যেগুলো করা উচিত সেটা আমি বলেছি এর আগে, একটা টার্ম ইন্স্যুরেন্স প্রোটেকশনটাকে আগে দেখা উচিত, হেলথ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড। আর অবশ্যই এই বয়সে আপনার বিভিন্ন শখ থাকতে পারে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো ইত্যাদি, ভ্যাকেশন। তো সেগুলোকেও অ্যাজ পার প্ল্যানিং যে করা যায়, জামার প্রথম বোতামটা না ঠিক করে লাগান, তাহলে সব বোতামগুলোই কিন্তু একদম পুরো জামাটা পরা হয়ে যাবে। কিন্তু প্রথম বোতামটাই যদি গন্ডগোল হয় না, তাহলে কিন্তু আর মুশকিল হয়ে যাবে। গোটাটাই খুলতে হবে। ফাইন্যান্সে অত টাইম থাকে না, লিমিটেড টাইম। হুম। সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আরেকটা একটা সেগমেন্টের মানুষ মনে করে যে, যেই ধরুন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট এগুলো তো লং টার্ম প্ল্যান। আমি আজ থেকে ৩০ বছর বাদে যদি বড়লোক হই তাহলে আজকের জীবনটা তো আমি উপভোগই করতে পারবো না। তো যারা আজকের ডেটে বাঁচতে চায়, আবার ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েট করতে চায়, তাদের জন্য কি বলবেন? সবটাই সম্ভব। আজকে উপভোগ কথাটা খুব রিলেটিভ। আপনি অন্যের থেকে বেশি উপভোগ করতে চাইছেন, না নিজেও এনজয় করতে চাইছেন? সেইটা খুব বড় কথা। তো যদি আপনি অন্যের থেকে বেশি এনজয় করতে চান তাহলে বলব ভুল হচ্ছে কোথাও। আপনি নিজের ইনকাম বুঝে আপনি নিজে এনজয় করতে চান, তার অনেক রাস্তা আছে কিন্তু ভালোভাবে করা যায়। হুম, এরকম ভেবে নেওয়াটার কোনো কারণ নেই। যারা অ্যা মানি গ্রো করিয়েছে তারা কিন্তু কৃপণতা করে গ্রো করিয়েছে। এটা ভুল ভাবনা। কারণ তারা প্ল্যান ওয়াইজ চলেছে, অর্গানাইজড ওয়েতে চলেছে, নিজেকে কৃপণতা না করেই চলেছে এবং সেটা করা যায়। আমি আমার ইনকামের দেখুন, আপনার বাড়িতে ৩ টে ঘর আছে। ৩ টে বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুম। এতগুলো কেন?
কারণ প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস আছে। আমার ইনকাম থেকে আমার এই পোর্শনটা এতে যাবে, এই পোর্শনটা এতে যাবে। আর আমার নিজের ওয়ান্টের জন্য একটা টাকা যাবে। কেন আমি করতে পারবো না? এটা বহুজন আমাদের সঙ্গে তো বহুজন রীতিমতো এনজয় করছেন ভালোভাবে। কোনো তো অসুবিধা হচ্ছে না কারুর। আরেকটা বিষয় হচ্ছে যে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট যেগুলো হয় সেগুলোকে আহ, সেগুলো থেকে ধরুন টাকা বাঁচানোর উপায় কি? মানে ধরুন কেউ গাড়ি, ফোন ইত্যাদিতে অনেকের ওভার স্পেন্ডিং হয়ে যায়, সেইগুলো থেকে বাঁচার উপায় কি? প্রথম হচ্ছে স্পেন্ডিং যাদের ওভার স্পেন্ডিং হয়। আচ্ছা, ধরুন একজন ক্যাশে খরচা করছেন আর একজন ডিজিটালি খরচা করছেন। কার বেশি হবে? ডিজিটালি। আপনার এক্সপেরিয়েন্স আছে এই নিয়ে? তারই আপনি জানেন যে কি করলে খরচাটা বেশি হয়? প্রত্যেকে জানে কিন্তু এটা। তাহলে ফার্স্ট ওইখানে গোড়ায় গলদটাকে কাজ করতে হবে। আমি ডিজিটালি করব না, করব। দেখুন আমি টাকা যখন হাতে করে গুনে দিচ্ছি না, আমাদের বাংলায় একটা কথা ছিল না, থুতু দিয়ে গুনে দিয়েছি। হুম। হ্যাঁ, তো একটা পেন আছে। আর ডিজিটাল এসে গেছে, আজকে আর ওই পেনটা চলে টাক করে একটা দিয়ে দিলাম, হয়ে গেল। তাই আমি ছোট পোর্শন একটা টাকাকে আমি আমার সামনে রাখবো। আর বাকিটা কিন্তু আড়ালে রাখবো। আমার চোখের আড়ালে যদি আমি আমার টাকাকে না রাখতে পারি, আমি এক্সপেন্সেস কন্ট্রোল করতে পারবো না, অসম্ভব। হুম। এবার হচ্ছে যেটা আপনি বললেন যে এই ফোন কেনা বা গাড়ি কেনা ইত্যাদির পারপাসে, দেখুন এগুলোকেও তো খরচা করা যায় প্ল্যান করে। আমাদের সঙ্গে বহু মানুষ কিন্তু করছেন। প্রথম হচ্ছে যে আমার আজ দরকার, আজ নেবো, এইটা হলে হবে না। তো একটু ওয়েট করে গেলে কিন্তু আমি নিজের পয়সাতেই নেবো এবং সেটার জন্য কোনো লোনের ট্র্যাপেও জড়াবো না। হুম। সেটার জন্য প্ল্যান করে নিয়ে করলে কোনোভাবে কোনো অসুবিধা হতে পারে না। এক্স্যাক্টলি। আর একবার যদি আমি ট্র্যাপে জড়াই, সেটা কিন্তু বেরোতে পারাটাও কিন্তু খুব মুশকিল আছে। কি হয় ধরুন বলছে আপনাকে ৫০,০০০ দিতে হবে না, আপনি ৫,০০০ দিন না, তাহলেই হয়ে যাবে। এই যে হুকটা, মার্কেটিং হুকটা আমরা খাচ্ছি। স্যার আপনার জন্য একটা প্রি অ্যাপ্রুভড লোন আছে। ওই প্রি অ্যাপ্রুভ ফিপ্টু কিচ্ছু না, আমি একটা প্রোডাক্ট হচ্ছি ওর। এই বেসিক জিনিসগুলো তো বুঝতে হবে। কারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবেন? কারণ অনেকেই বুঝতে পারেন না যে আমার যাওয়া উচিত না উচিত নয়। দেখুন কে ডাক্তারের কাছে যাবে? যার রোগ হয়েছে। যার রোগ হয়েছে। তার ফাইন্যান্সের যদি কেউ মনে করে হুম। যে ধরুন তিনি নিজে, নিজে সব পারবেন, তাহলে হয়তো তাকে যেতে নাও হতে পারে। কিন্তু যে ব্যক্তি টাকা রোজগার করছেন, তাহলে ভালো করে দেখুন একটা জিনিস। আমাদের লাইফ স্টেজটাকে যদি দেখেন, আমরা একটা টাইম কি করি? এডুকেশন নিই। তাহলে একটা পিরিয়ড যায়। হুম। তারপরে একটা পিরিয়ড থাকে আমাদের আর্নিং পিরিয়ড। হুম। এই আর্নিং পিরিয়ডটা কিন্তু একটা লিমিটেড আর্নিং পিরিয়ড। হুম। তাহলে এবার আমি যদি অ্যাডভাইসারের কাছে গিয়ে অ্যাডভাইস নিয়ে এই লিমিটেড আর্নিং পিরিয়ডটার মধ্যে কাজ করি, আর যদি সেটা না করে নিজে, নিজে ট্রায়াল অ্যান্ড এরর করে করি, তাহলে কোনটাতে রিস্ক বেশি হবে? অবশ্যই আমি ট্রায়াল অ্যান্ড এরর করতে গিয়ে হতে পারে। হুম। যদি কেউ কারুর প্যাশন থাকে, তার প্রচুর নলেজ থাকে, তার এক্সপার্টাইজ থাকে, তার ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে তিনি নিজেই করুন। আর যার এগুলো নেই, তাকে তো অ্যাক্টিভ ইনকামে টাইম দিতে হবে। হুম। তাহলে তিনি টাইমটা আবার কোথায় পাবেন? এটা তো ইটসেলফ একটা ফুল টাইম জব। এবার সেটা যদি তার ক্ষেত্রে ম্যানেজ করা না হওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই তিনি অ্যাডভাইসারের কাছে যাবেন। কিন্তু টাকার কোয়ান্টিটি দেখে অ্যাডভাইসার ঠিক করবেন না। রাইট, এটাই অনেকের প্রশ্ন থাকে। ধরুন আমি বলছি যে কেউ ভাবছেন যে আমার মাস গেলে ১৫,০০০ টাকা করে বাঁচে, রিক আমি আর এই টাকা নিয়ে একজন অ্যাডভাইজারের কাছে গিয়ে কি করব? আমি যেদিনকে ১৫,০০,০০০ টাকা করে মাস গেলে হ্যাঁ, বাঁচাবো তখন আমি যাব। তো এই মেন্টালিটিটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন যার কম রোজগার হয় আমার মনে হয় হুম। তিনিই ভাববেন সেটা। কিন্তু আমার মনে হয় তার তো আগে যাওয়া উচিত। কারণ তিনি যদি আজকে টাকাটাকে ম্যানেজ করতে না পারেন, হুম। তারও কিন্তু লিমিটেড আর্নিং পিরিয়ড। হুম। তারপরে তাকেও কিন্তু সারা লাইফটা কাটাতে হবে। ইনফ্যাক্ট তার কাছেই ট্রায়াল অ্যান্ড এরর এর সুযোগটা সুযোগটা কম। আরো কম। তো সেইজন্য তার তো আগে যাওয়া উচিত। কারণ না হলে তিনি তো আরো বিপদে পড়তে পারেন। এটা আমার নিজের হুম। ব্যক্তিগত এত বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি। আপনারা কিভাবে অ্যাডভাইসটা দেন? ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, ধরুন কেউ যদি মনে করে যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবো, আমি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো বা আমার কোন কোন ইন্স্যুরেন্স গুলো করা উচিত ইত্যাদি। সেক্ষেত্রে খরচাপাতির কি বিষয় আছে? মানে তাদেরকে কি ফিস আপনাদেরকে পে করতে হবে? প্রথম আগে একটা জিনিস বলি, মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট গুলো কিন্তু ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট নয়, ওটিসি প্রোডাক্ট নয় যে আমি গেলাম একটা করে নিলাম। কেন? ভালো করে ভাবুন। একটু ডিটেইলে বলছি। হুম। দেখুন আমরা টাকা পয়সা রাখার ক্ষেত্রে
যদি বলি কি কি এভিনিউ মানুষ জানে বা করে, হুম, জমি বাড়িতে মানুষ টাকা রাখছে, কত বছরের হিস্ট্রি, বহু বছরের, অনেকের ক্ষেত্রে ১০০-২০০ বছরের তারও পরিবারের বেশি। ইতিহাস থাকে। হ্যাঁ। গোল্ড, মানে বহু বছরের হিস্ট্রি। ইন্স্যুরেন্স, বিশাল হিস্ট্রি আছে। হুম, তাহলে এই হিস্ট্রিগুলো কি করেছে মানুষকে? মানুষকে অনেক কিছু জানতে হেল্প করেছে। তার ডিএনএ তে, তার ব্রেনে অনেক কিছু ম্যাপ হয়ে আছে। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট, কত হিস্ট্রি? স্টক মার্কেট কত বছরের পুরনো ইন্ডিয়াতে? মিউচুয়াল ফান্ড তো আরো কম পুরনো। হুম, এবার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আমাদের হিউম্যান বিংস এর মাথায় কিন্তু অ্যাওয়্যার হয়ে নেই কিন্তু এইটার ব্যাপারে। এবার যেটা হয়ে আছে সেটার সঙ্গে আমরা রিলেট করছি। হুম, তা আমি বাকি ক্ষেত্রে কি হয়েছে? আমি তো জমি কেনার সময় কোনো অ্যাডভাইসার লাগেনি। আমার তো গোল্ড কেনার সময়ও কোনো অ্যাডভাইসার লাগেনি। তাহলে কেন আজ আমি মিউচুয়াল ফান্ড করতে গেলে অ্যাডভাইসার লাগবে? হুম, কিন্তু ভুলটা হচ্ছে কি, ওগুলো মার্কেট লিঙ্ক প্রোডাক্ট ছিল না। এটা কিন্তু মার্কেট লিঙ্ক প্রোডাক্ট। তার মানে ভোলাটিলিটি আছে। অনেক আমি বেশি। একদিনই পুকুরে চান করতাম বা সুইমিং পুলে চান করতাম। কোনো প্রবলেম ছিল না। কিন্তু আজ আমি সমুদ্রে যাচ্ছি। রাইট। তাহলে তো আমাকে বুঝতে হবে। তাহলে এই যে মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট গুলো, এই জন্যে সেবি এই মিউচুয়াল ফান্ড কোম্পানি যে অ্যাডভাইস দিয়ে আনছে তাকে প্রোডাক্ট গুলোতে, হুম, তাকে একটা মানি অ্যাসাইন করা আছে, তাকে দেয়। সেইখান থেকে আমরা ইনকাম পাই। আর ইন্স্যুরেন্স করালেও ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই কিন্তু তার থেকে কিন্তু কোনো টাকা কেটে নেওয়া হয় না। ধরুন এক ভদ্রলোক ১০,০০০ টাকা ইনভেস্ট করেছেন। তার সেই ইনভেস্টমেন্টটা বেড়ে ১২,০০০ হয়েছে। এবার তিনি টাকাটা তুলছেন। তো এরকম নয় যে তার ১২,০০০ থেকে আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা কেটে নেওয়া হচ্ছে। না একদমই তাই। তিনি সেটাই পাচ্ছেন। বোঝা গেল জিনিসটা? এইভাবে হয়। কারা, কারা মিউচুয়াল ফান্ডে আসবেন? কাদের মিউচুয়াল ফান্ডে আসা উচিত? কাদের মিউচুয়াল ফান্ডে আসা উচিত? মিউচুয়াল ফান্ডে সকলেই আসতে পারে। কারুর জন্যে বাধাও নেই, কারুর অবারিত দ্বার। প্রশ্নটা হচ্ছে যিনি ইনভেস্ট করতে চাইছেন, এখানে তাকে ডিসিশন নিতে হবে। তার হুম, কাছে দুটোই কিন্তু অজানা। তিনি মনে করেন আমি একটা জানি। কিন্তু দুটোই অজানা। তাহলে এবারে দেখুন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমাকে স্টকের ফান্ডামেন্টাল জানতে হবে। আমাকে তার টেকনিক্যাল অ্যানালিসিস কোম্পানি জানতে হবে। বেসিস জানতে হবে। কোম্পানি বেসিস জানতে হবে। ব্যালেন্স শিট রিড করতে হয় কি করে সেটা জানতে হবে। ওটাও ফান্ডামেন্টাল এর মধ্যেই পড়ে। তো এইগুলো আমাকে জানতে হবে। আরো অনেক কিছু জানতে হবে। নট অনলি দ্যাট, তার ইনফ্রাস্ট্রাকচার দরকার। যদি কারোর প্রচুর নলেজ থাকে, প্রচুর মানি থাকে, আর প্রচুর টাইম থাকে, এই ৩ টের কম্বিনেশন যদি থাকে, আর তার যদি প্যাশন থাকে, আমি বলব তার স্টক মার্কেটেই যাওয়া উচিত। হুম, যার প্রচুর টাইম আছে, মানি নেই, নলেজ নেই, হবে না কিন্তু। যার প্রচুর মানি আছে, নলেজ নেই এবং টাইমের মধ্যে অভাব আছে কোথাও, এই ৩ টের প্রপার কম্বিনেশন থাকলে এবং প্যাশন যদি থাকে, তিনি স্টক মার্কেটে যেতেই পারেন। কেন যাবেন না? এবার যদি আমার এইগুলো না থাকে, তাহলে আমার একটা ভেহিকেল রয়েছে, সেটা কি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি যেতে পারি। হুম, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমি ইনভেস্ট করব বললে সেখানে কি রয়েছে? ধরুন আজকে আমি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক কিনি, তাহলে আমাকে ১৪০০-১৫০০ টাকা দিতে হবে একটা। হুম, মোটামুটি যখন যা মার্কেট যাচ্ছে। এবার আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তাহলে আমি ১৪০০-১৫০০ টাকাই যদি আমি দিই লার্জ ক্যাপ ক্যাটেগরি ফান্ডে, তাহলে আমি সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়াও আরো একগুচ্ছ বড়, বড় কোম্পানি পেয়ে যেতে পারি। হুম, এবারে তার সঙ্গে কি পাচ্ছি? একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এর মধ্যে কাজটা হচ্ছে। তার সঙ্গে থাকছে একজন কোয়ালিফাইড বেশ কিছু ফান্ড ম্যানেজার রয়েছে, যারা ২৪ ঘন্টা এই ফান্ডগুলোকে ম্যানেজ করছে। এটা আমি স্টক মার্কেটে যেটা আমাকে করতে হচ্ছিল, এখানে তারা করে দিচ্ছে। এইরকম অনেক কিছু বা সুবিধা আমরা, ডাইভার্সিফিকেশন টাও পাচ্ছে ওই হ্যাঁ, ১৪০০ টাকার অনেক মধ্যে। কিছু সুবিধা আমরা পেতে পারছি। যেটা দিয়ে মিউচুয়াল ফান্ডে যে কেউ যেতে পারে। অ্যাকচুয়াল হচ্ছে ফাইন্যান্সিয়াল যদি কিছু কারুর বেসিক কিছু ফান্ডামেন্টাল জিনিস জানা থাকে, হুম। তাহলে তার কাছে এইটা ম্যাটার নয় যে আমি কোথায় যাবো। না আমি কাদের জন্য জিজ্ঞেস করছি কারণ ধরুন আমাদের এখানে বেশিরভাগ যারা হয়তো আমার সাথে যারা অডিয়েন্স আছে তারাও রিলেট করতে পারবে যে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসটা না আমাদের দীর্ঘদিন ধরেই বেশ কিছুটা কম ছিল। এখন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে মানুষ এই ইনভেস্টমেন্টগুলো জানতে পারছে। আজ থেকে ১০ বছর আগেও বেশিরভাগ মানুষ স্টক মার্কেটটাকে গ্যাম্বলিং মনে করত। ঠিক আছে? ঠিক। এবার মিউচুয়াল ফান্ড তো অনেক দূরের বিষয় সেখানে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে যারা ধরুন সেই অর্থে কিছু বোঝেন না, তাদের জন্য আপনি যদি বোঝান যে স্টক মার্কেট ভার্সাস মিউচুয়াল ফান্ড তাহলে বেটার হয়। এইটাই বললাম একটু আগে, হুম, যে আমি যদি স্টক বুঝিই না সেরকম কিছু, তাহলে আমি একজন ফান্ড ম্যানেজারের আন্ডারে থাকা ভালো,
না নিজে করতে গিয়ে এই জায়গায় গিয়ে ডুবে যাওয়াটা ভালো? হুম, এবং মিউচুয়াল ফান্ডে কেউ ৳১০০ ইনভেস্ট করতে পারে। মাসে। মাসে হোক, এমনি এককালীন এবং দিচ্ছে সেটা আপনাদের সেখানেও আপনারা অ্যাডভাইস করবেন। সবারই ক্ষেত্রে। যে খুব বড় টাকা ইনভেস্ট করছে তার ক্ষেত্রে আমি আর অন্যের ক্ষেত্রে নয় কিন্তু হুম, এই ব্যাপারটা। এরকম বহুজন আছেন যে তারা তাদের কেওয়াইসি করা থেকে মানে স্টার্ট থেকে তাদের ইনভেস্টমেন্ট চলেছে এবং অনেকজন তারা আমাদেরকে শেয়ার করেছেন যে আমাদের ফ্যামিলিতে আমরা ১ম crorepati। এই মিউচুয়াল ফান্ড থেকেই হয়েছে কিন্তু। তারা এই ছোট্ট হয়তো ৳২,০০০ ১ম এ ৳৫০০ এরকম করে করতে কিন্তু তারপর তার ইনকাম বেড়েছে, তার বাড়িয়েছে। এই 20 ইয়ার্স এর উপর আমি এই সেক্টরে রয়েছি। এখানে কিন্তু অনেক মানুষ আছেন, হুম। যারা কিন্তু এগুলোকে তৈরি করেছেন। তাহলে কোনো মানুষ যদি এই মার্কেটে আসতে চায়, যে স্টকস হোক বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করা হোক, তার বেসিক কি জানা উচিত বলে আপনার মনে হয়? ঠিক, খুব ভালো কোয়েশ্চেন। তো দেখুন, তিনি যেকোনো জায়গাতেই ইনভেস্ট করতে চাইছেন মানে কি? তার মধ্যে তো একটা স্বপ্ন আছে যে আমি হুম, অনেক হুম, টাকা হুম, রোজগার হুম, করব। হুম, এটা হতে পারে বা অনেক ফাইন্যান্সিয়াল গোল আছে সেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। হুম, হতে পারে তার। তো তাকে ১ম আমার মনে হয় ফাইন্যান্সের ব্যাপারে না দেখুন আমি এই প্রসঙ্গে একটা বলি। একজন নোবেল প্রাইজ উইনার ইকোনমিস্ট হুম, এবং উনি বিহেভিয়ারাল সায়েন্স এর উপরে উনার অনেক কাজ আছে। যাই হোক, তো এই মনে পড়ল বলে বলছি। তো উনি না অনেক কিছু উম সুন্দর থিওরি বলেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা হিউম্যান বিইংস ভাবতে ভালোবাসি যে আমরা খুব লজিক্যালি ফাইন্যান্স এর ব্যাপারে ডিসিশন নিই। কিন্তু উনি রিসার্চ করে বলেছেন যে আমরা রিগার্ডিং ফাইন্যান্স আমরা খুব অলস ব্যক্তি। হ্যাঁ? যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলছি। ধরুন আমাদের একজন ইনভেস্টর তিনি একবার ইনভেস্ট করেছিলেন। তো তার একটা ইনভেস্টমেন্ট রাখা হয়েছিল এক্স ফান্ড বলে কোনো একটা ফান্ডে ৳১,০০,০০০ আরেকটা ওয়াই ফান্ড বলে একটা কোনো একটা ফান্ডে ৳১,০০,০০০। এবার কিছুদিন পর ওই তার একটা ৳৩০,০০০ মতন রিকোয়ারমেন্ট হয়েছে। এখন লাগবে টাকাটা। হুম, তো উনি আমাদের ফোন করলেন যে, "এরকম আমার টাকাটা লাগবে, ব্যবস্থা করে দাও, তুলে দেওয়ার।" ঠিক আছে। তো আমরা তার পোর্টফোলিও দেখলাম। দেখলাম যে এক্স ফান্ডে যে ৳১,০০,০০০ রাখা হয়েছিল ওটা ৳১,৩০,০০০ হয়েছে। আর ওয়াই ফান্ডটা ওই ধরুন ৳১,৭০,০০০ হয়েছে। তো কোন ফান্ড থেকে তাহলে উনি টাকাটা তুলবেন? ৩১ থেকে ওটা উচিত। হ্যাঁ, উচিত। হ্যাঁ, আপনি ফাইন্যান্স নিয়ে কাজ করেন বলে বললেন। হ্যাঁ। কিন্তু আমি যতজনকে মেক্সিমাম জিজ্ঞেস করেছি তারা বলেছে কি ১৭০ থেকে নেবেন। কারণ ওটা তো কম বেড়েছে। ওটার থেকে আবার কেন নিতে যাবো? যেটা রাইট। বেশি বেড়েছে সেটার থেকে নেবো। ভুল কিছু নেই কিন্তু। মানে আমি ভালো স্টুডেন্টকে পেটাচ্ছি। একদম ঠিক। তাহলে একটা পারসন ভাবুন আপনি। তিনি বলছেন যে অনেক টাকা করতে চাইছেন। তাহলে একজন পারসন আরেকজন পারসন একই বাড়িতে ২ ভাই। একই অ্যাটমসফিয়ার এর মধ্যে রয়েছে। দুজনের পার্সোনাল ফাইন্যান্স কি এক হবে? না, গোল ভিত্তিক হবে তো, গোল গোল আলাদা। ভিত্তিক হবে। তার ইনকাম আলাদা, তার এক্সপেন্সেস আলাদা, তার ডিপেন্ডেন্ট আলাদা। সবকিছুর অনুযায়ী তো তার আলাদা হবে। হুম, তাহলে একই তো হতে পারে না। তাহলে এবার ধরুন তিনি কাউকে বললেন যে, "জানো তো আমি এক্স ফান্ড থেকে তুলিনি, ওয়াই ফান্ড থেকে তুলেছিলাম এই ব্যাপার।" কি লাভ হবে তাকে বলে? কারণ তার ক্ষেত্রে তো ফাইন্যান্সটা আবার আলাদা। হুম, এভরি পারসন এর জন্য ফাইন্যান্সটা আলাদা। আরো অনেকগুলো বেসিক জিনিস তার জানা উচিত। সেগুলো কি হচ্ছে আমি ইনভেস্টমেন্টটা কেন করছি? দেখুন কার ইনভেস্ট করার মন হয় কার? যার যা ইনকাম তার থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে যখন কিছু সারপ্লাস এসছে। তাই তো? রাইট। তো ১ম আনা সারপ্লাস এলে ফার্স্ট আমি বলব যে যদি ঠিকভাবে আপনি ইনভেস্ট করতে চান তাহলে ৩ টে কোয়েশ্চেন মাথায় রাখুন। সেটা কি? মানি ইস ফর হুম? মানি ইস ফর হোয়েন? অ্যান্ড মানি ইস ফর হোয়াট? অ্যাকচুয়ালি বড়লোক সবাই হতে চায়। স্বর্গে সবাই যেতে চায়। হুম, কিন্তু মরতে কেউ রাজি নয় কিন্তু। হুম, এখানে যদি আপনি দেখেন না মরাটা কিন্তু কি হচ্ছে? ইনপুট। আর স্বর্গটা কি? আউটপুট, তাহলে আমি রেজাল্ট। রেজাল্ট। আপনি কাউকে জিজ্ঞেস করুন না অ্যাপারেন্টলি যে, "আপনি স্বর্গে যেতে চান?" বলে, "হ্যাঁ, যাবো না কেন?" বলে, "মরতে হবে কিন্তু।" বলল, "না, রাজি নই।" হুম, ইনপুটটা ফাইন্যান্সের সবথেকে জরুরি আউটপুটটা পেতে গেলে। রাইট। সাধারণভাবে অনেকের মনে হয় যে যেহেতু আমাদের রাজ্যে বিশেষ করে বা আমাদের পার্শ্ববর্তীগুলো রাজ্যতে বিশেষ করে, ধরুন এই যে মাস গেলে টাকা নেওয়ার একটা এর আগে বিভিন্ন চিট ফান্ড স্কিম বা ইত্যাদি ইত্যাদি ছিল, অনেকেই একটা ভয় পায় যে আমি ব্যাংকে গিয়ে ইনভেস্ট করছি না বা ইত্যাদি ইত্যাদি করে অনেকেই মিউচুয়াল ফান্ডগুলো থেকে ভয় পায় যে আমি এটা সঠিক জায়গায় রাখছি কিনা, এবং
আজ থেকে 20-25 বছর বাদে আমি পাবো কিনা, ঠিক। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবে যে এর থেকে বাঁচার জন্য আমি বাবা একদম সেই অর্থোডক্স যে ইনভেস্টমেন্ট গুলো আছে, ধরুন আমার এফডি বা ইত্যাদি রেকারিং ডিপোজিট এখানে রেখে দিই, তার ফলে সে ভবিষ্যতের পোটেনশিয়াল ওয়েলথ গেন থেকে তার সুযোগটা হারাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি, যারা আজকের দর্শক, তাদেরকে কি বলবেন? ভালো প্রশ্ন এটা, যে অর্থোডক্স মানে যেটা কনভেনশনাল যে ইনভেস্টমেন্ট হ্যাঁ, হ্যাঁ, একদম, এভিনিউ একদম। গুলো রয়েছে, কনভেনশনাল, ওটা বেটার ওয়ার্ড হবে। সেইগুলো থেকে আস্তে আস্তে করে তাহলে কি সরবে মানুষ, বা যাবেই বা কেন, এবং ইত্যাদি। সেই যাবার সময় বিশ্বাসটা, কি বিশ্বাসে আসবে? ভরসাটা কোথা থেকে আসবে? ভরসাটা কোথা থেকে আসবে? দেখুন, প্রথমে আমি একটা উত্তর দিয়েছিলাম যে হুম। আমাদের ইনভেস্টমেন্ট গুলো নিয়ে ধারণা, আমাদের প্রিভিয়াস ইনভেস্টমেন্ট গুলো নিয়ে যেটা আছে, এইগুলো কিন্তু নতুন, মার্কেট লিঙ্ক প্রোডাক্ট গুলো কিন্তু নতুন। হুম। সেইখান থেকেই এই ধারণার অভাবগুলো আসছে। এক তো ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকা। হুম। দেখুন, আমাদের এডুকেশন সিস্টেমেও ফাইন্যান্স শেখানো হয় না, আমাদের ফ্যামিলি লেভেলেও এই ফাইন্যান্স শেখানোর কোনো কালচার নেই। ভুল শেখায় উল্টে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। তো এবার যার ফলে সে শিখবে কোত্থেকে? অথচ দেখুন, আমাদের এখানে না লায়াবিলিটিকে খুব সেলিব্রেট করা হয়। যদি আজ আমি একটা লোন করে বাড়ি কিনি, খুব সেলিব্রেট করা হয়। লোন করে গাড়ি কিনি, ছবি দিলে আবার সেটাকে ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা যখন কোনো রাইট কাজ একটা অ্যাডভাইস নিয়ে করেছে, সে কাউকে জানায়ও না, ওটা সেলিব্রেটও হয় না। ধরুন, আজকে আপনি একটা গুড অ্যাডভাইসারের নিয়ে কিছু ইনভেস্ট করেছেন কোথাও, হুম। আপনি কাউকে বলবেন না। কে জানলো? সবটাই কেউ আর যদি আপনি জানান, বোকা। লাইফ একটাই। এখন যদি এনজয় না করে, করবে কখন? যখন দাঁত থাকবে না তখন মাংস কিনে কি হবে? এর অনেক কথা আছে কিন্তু। তাই তো নাকি? তো এবারে আপনি যেটা বললেন যে কনভেনশনাল জায়গায়, দেখুন 1989 এ ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল 16%। তখন 4.5 বছরে টাকা ডবল হতো। ঠিক 10 বছর পর 1999 ইন্টারেস্ট রেট কমলো, 3% কমলো। তার মানে এরম নয় যে 99 এর জানুয়ারি পড়লো আর 3% কমে গেল। এরম নয়। গ্র্যাজুয়ালি ওভার দ্য টাইম কমেছে। হ্যাঁ। কমেছে, বেড়েছে, কমেছে, অন অ্যান এভারেজ। 16 থেকে হয়ে গেল কত তাহলে? 13। 13%। সেম দেখুন, 1989 বললাম, 99 বললাম। আবার 10 বছর আপনি এগোন। 2009। 2009 এ হয়ে গেল কত? 16 থেকে বললাম 13, তারপর ঠিক 3% কমলো 10। তাহলে ভবিষ্যতে বাড়বে ইন্টারেস্ট রেট? চান্স নেই। আরো কমবে। আরো কমবে। এবার ইনফ্লেশন বাড়বে না কমবে? জিনিসের দাম বাড়বে না কমবে? জিনিসের দাম তো বাড়বে স্বাভাবিক। ধরুন, একজন ব্যক্তির ধরুন মাসে 25,000 টাকা তার ফ্যামিলি এক্সপেন্ডিচার, হুম। রানিং এক্সপেন্ডিচার। ঠিক আছে? এবার ধরুন তিনি, তার ইনফ্লেশন হয়, জিনিসপত্রের দাম বাড়ে, ধরুন তার প্রতি 5 বছরে ডবল হয় হুম। খরচটা। তো এবার 5 বছরে ডবল হয় মানে 25,000 টাকাটা হলো 50,000, 10 বছরে গিয়ে দাঁড়াবে 1,00,000 টাকা। এবার তিনি কি করলেন? 25,000 টাকাটা তিনি, একজন ব্যক্তি, তিনি কি করলেন? 1 মাসের টাকা খরচ না করে তিনি একটা এইরকম অর্থোডক্স স্কিমে বা কনভেনশনাল স্কিমে গ্যারান্টেড রিটার্ন দেয়, সেখানে জমালেন। ধরুন সেখানে তিনি 7% রিটার্ন পাচ্ছেন। ধরুন, একটা এক্সাম্পল বলছি। তো এবার সেই 25,000, তার মানে আমি 25,000 টাকা খরচ করলে 10 বছর পর আমার হচ্ছে কত? সেই খরচটা গিয়ে বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে কত টাকা? 1,00,000 টাকা। হুম। 50,000, তারপরে 1,00,000, 5 বছরে 50, 1,00,000। আর এই 25,000 টাকাটাই যদি আমি জমিয়ে রাখি, হুম। 7% রেটে ওটা 10 বছর পরে ম্যাচুরিটি ভ্যালু দিচ্ছে কত? 49,179, রাফলি। রাফলি নয়, কারেক্টলি 7% এ। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি তো একটা গ্যারান্টেড রিটার্নের জায়গাতে টাকাটা রেখেছিলাম, অনেস্টলি বিশ্বাস করেই রেখেছিলাম, এবং সেখানে আমি 50,000 টাকা পেলাম রাফলি। আর আমার খরচটা হয়ে যাচ্ছে আজকে, যে খরচটা আমি করছিলাম সেটা 1,00,000 টাকা। তাহলে আমাকে বাকি 50,000 তো আবার নিয়ে এসে জুড়তে হচ্ছে। তাহলে কোনটায় রিস্ক বেশি হলো? তা একটা সাইলেন্টলি আমাকে রিস্কে ফেলে দিল, যেটা আমার নলেজ না থাকার জন্য আমি এবং 10 বছর ধরে আস্তে, 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 আস্তে করে হলো। হঠাৎ করে একদিন যদি 50,000 টাকাও কেউ কেড়ে নিত, আমি ধরতে পারতাম। কিন্তু ধীরে, 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 ধীরে গেছে বলে আমি বুঝতে পারিনি। হুম। তার মানে মানি ভ্যালু কমার রিস্ক হচ্ছে আমার। তাহলে এই মানি ভ্যালুটা, এটাও তো একটা বড় রিস্ক। তো এই রিস্কটাকেও যদি আমাকে এভয়েড করতে হয়, তাহলে আমাকে সামহাউ এভিনিউ চেঞ্জ করতে হতে পারে। না হলে তো হবে না। তো এই এভিনিউ চেঞ্জ, এই কারণেই এভিনিউ গুলোকে চেঞ্জ করতে পারলে, এইবারে এই এভিনিউ গুলো নতুন। হুম। মানে আগেকার ছিল না। তাহলে এই এভিনিউ গুলোকে
যদি কেউ মনে করেন তিনি কোনো এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এগোতে পারেন। হুম। আর যদি তিনি মনে করেন না আমি নিজে নিজে করে করব, তাতেও কোনো অসুবিধে নেই, তিনি নিজে নিজেও করতে পারেন। এইখানে আমি একটা আপনাকে খুব স্পেসিফিক জানাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু আজকের ডেটে অনেক ক্ষেত্রে এই ভয়টা পায় না যে আমার মানে ভ্যালুয়েশন বাড়বে না বা ইত্যাদি। মানুষ ভয় পায় মূল টাকাটা ফেরত পাবো ফেরত কিনা। পাবো তো, হ্যাঁ। আপনি একটা জিনিস আপনার এখানে আমি বলে যাচ্ছি, মিউচুয়াল ফান্ডে মানে টাকা রেখে তার টাকা চোট হয়ে গেছে, টাকা কমে গেছে হতে পারে টেম্পোরারি টাইমে, টাকা বেড়ে যাবে আবার, কিন্তু টাকাটা চোট হয়ে গেছে। আপনার এই পডকাস্টে আমি বলে দিচ্ছি, যদি কারুর হয় আমার নাম্বার নিচে দিয়ে দেবেন এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাকে টাকাটা পাইয়ে দেবো। এইটা হতে পারে না। ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি টাকাটা রাখলে কোথায় রাখবেন? আপনি তো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির নাম, ধরুন সাপোজ রিলায়েন্স মিউচুয়াল ফান্ড একটা টাইমে ১ নম্বর মিউচুয়াল ফান্ড ছিল। একটা টাইমে ছিল বললাম কেন, ওই রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এখন নেই, নিপ্পন হয়ে গেছে। নিপ্পন হয়ে গেছে। তার মানে মিউচুয়াল ফান্ডে কোনো একটা কোম্পানি যদি সে মিউচুয়াল ফান্ড কোম্পানি করতে চায়, তাহলে তাকে সেবির কাছে অ্যাপ্লাই করতে হয়। তারপর সেবির কিছু নর্মস আছে, সেগুলো দেখে নিয়ে তারপর তাকে সুযোগ দেওয়া হয় করার। এবার তার কাছে কোনো টাকা থাকে না, থাকে সেবি ট্রাস্টির কাছে। এবার সে বিজনেসটা চালাতে পারছে না, তখন সে সেবিকে জানালো যে আমি বিজনেসটাকে রান করতে চাইছি না আমার বা পারছি না। তখন সেবি কি করবো, উনি হচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি ওটা লোকে বলে, ও হচ্ছে এএমসি, এমসি অ্যাসেট অ্যাসেট ম্যানেজমেন্ট। তো ও কি করতো, ও মিউচুয়াল ফান্ডে যে সবাই টাকাটা রেখেছে, দ্যাট ইজ অ্যাসেট, সেই অ্যাসেটটাকে ম্যানেজ করতো। তো সে বললো আমি পারছি না, সেবি তখন অন্যজনকে ওই অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ব দেবে। টাকা তো তার কাছে ছিল না যে সে নিয়ে যাবে। যার ফলে এই যে কতগুলো কনসেপ্ট আছে না, যে মিউচুয়াল ফান্ডে রেখে যদি টাকাটা নিয়ে পালিয়ে যায়, আমি সরকারি ব্যাংকও এখানে রাখবো, ও বিদেশি কোম্পানি ওতে রাখবো না, এগুলো না না জানার জন্য হচ্ছে। হুম। একটা সরকারি ব্যাংকের কাছেও যদি আপনি রাখেন যে সিকিউরিটি, একটা বিদেশি বলে বলছেন যাকে সেম সিকিউরিটি, তার ম্যানেজমেন্টের প্রবলেম ওঠা পড়া হতে পারে, ম্যানেজমেন্ট ভালো খারাপ হতে পারে, সেটা আলাদা। যে ভালো কি বলবো ফান্ড ম্যানেজার আছে কি নেই সেগুলো হতে পারে, কিন্তু ওগুলো তো টেকনিক্যাল ক্রাইটেরিয়া, ওটা তো একজন অ্যাডভাইসার দেখবেন। কিন্তু এইটা কখনো হবে না যে সে তার টাকাটা চোট চলে যাবে, ওই কোম্পানিটা রান করতে পারলো না, ভালো করতে পারলো না বলে টাকাটাই আমার চোট হয়ে যাবে। এটা হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। তাহলে এখানে আরেকটা বিষয় আছে, কারণ অনেকেই জানেন না যে ব্যাংকের যে বেল আউট প্যাকেজ গুলো আছে, হ্যাঁ, যে ব্যাংকও যদি ডুবে যায় তাহলে আপনার গভর্নমেন্ট এসে ৫ লাখ টাকা অবধি ফেরত দেবে, সেখানেও আপনি পুরোটা পাবেন পুরোটা না। পাবেন না। এবার আপনি আমাকে বলুন যে রেগুলারিটি বডিগুলো রয়েছে, সেই বডিগুলো কিভাবে গ্যারেন্টি করে, কারণ আপনি কিছুটা এর মধ্যে বলেছেন, কিভাবে গ্যারেন্টি দেয় যে মানুষ যে টাকাটা তার রাখছে সেই টাকাটা চুরি বা বলুন যে কোনো স্ক্যাম তার মধ্যে ফাঁসবে না মিউচুয়াল সেটার ফান্ডের জন্য। ক্ষেত্রে হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, রেগুলেটর তো সিকিউর করছে, সে সেবি তাদের প্রত্যেককে অডিট করছে, প্রত্যেককে দেখছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেখানে ফান্ড ম্যানেজার রাখা আছে, তারা ফান্ডগুলোকে ম্যানেজ করছে। আর বহু ইনভেস্টর যারা মনে করে যে তাদের টাকাটা খুব কষ্টের টাকা, এটা যেন নষ্ট না হয়, তারা আবার তাদের নিজেদের অ্যাডভাইসার রেখেছে। সে তো তাকে বুঝছে। একবার বুঝুন, একটা জিনিস বলছি আর ভালো করে বুঝুন, হুম। যে ধরুন আপনি একটা কোনো ফান্ডে ইনভেস্ট করেছেন, এক্সেলেন্ট ফান্ড ম্যানেজার আছে। আচ্ছা, আপনার কি ফাইন্যান্সিয়াল গোল ফান্ড ম্যানেজারের পক্ষে জানা সম্ভব? না। সে আপনাকে চেনে। তাহলে ফান্ড ম্যানেজারের স্কোপ অফ ওয়ার্কটা কি? ওই ফান্ডটাকে ম্যানেজ করা, হুম। তাই ওখান না? থেকে বেস্ট আউটপুট আনা। বেস্ট আউটপুটটা দেওয়া। সেইটা কে পাবে? সেটাকে দেখবে কে? সেটাকে দেখবে তার পার্সোনাল অ্যাডভাইসার। রাইট। দারুণ পয়েন্ট বললেন। এবার ভাবুন, একটু আগে আপনি বলেছেন রিস্ক আছে। প্রত্যেক মানি ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িয়ে আছে রিস্ক। প্রত্যেক মানির সঙ্গে জড়িয়ে আছে রিস্ক। প্রত্যেকের রিস্ক নেওয়ার ক্ষমতা আলাদা, প্রত্যেকের রিস্ক টলারেন্স আলাদা, প্রত্যেকের রিস্ক নেবার উইলিংনেস আলাদা। তাহলে এবার এই ভদ্রলোক যিনি আমার কাছে ইনভেস্ট করতে এসেছেন, এর রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা, নেওয়া উচিত কতটা, এইগুলো সব আমরা আমাদের সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক করা আছে আচ্ছা। এইভাবে, এবং তার বিভিন্ন সফটওয়্যারও আছে। এইগুলোকে আমরা অ্যাসেস করে, আমার মনে হয় বেশিরভাগ জনই করেন, আমি অন্যভাবে নেবেন না কেউ। হুম। তারপরে কিন্তু যদি কেউ না করেন, আমি বলবো আপনি দেখে নিন এগুলোকে অ্যাটলিস্ট নিজেও রিসার্চটা করুন। নিজে, যিনি বলছেন আমি নিজে রিস্ক করবো আপনি ইনভেস্টমেন্ট, বিষয়টা জেনে কিন্তু তারপর আপনি ইনভেস্ট আপনার করুন। রিস্কটা কি, আপনার কতটা রিস্ক নেওয়া উচিত, আপনার উপরে ডিপেন্ড করে আছে আপনার বেনিফিশিয়ারিরা।
আপনি দুটো পা একসঙ্গে জলে ডোবাতে পারেন না। তারপরে আমরা দেখি কি যে তার এই মাত্র আপনি যেটা বললেন তার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি, গোলটা কি, তার কি কি গোল আছে এবং সেই গোলগুলোকে আমরা আইডেন্টিফাই করার পর তাকে প্রায়োরিটাইজ করি। কোন গোলটা আগে যাবে, কোন গোলটাকে পরে যাবে, কোনটার কি প্রায়োরিটি রয়েছে ইত্যাদি। এবং তার আমি শর্টে বলছি, তারপরেই আমরা তার ইনভেস্টমেন্ট স্টার্ট করি না। আমরা কি করি, এই যে যেগুলো বললাম মানে তার ইনভেস্টর প্রোফাইল, তার রিস্ক প্রোফাইল, তারপর তার গোল আইডেন্টিফিকেশন, এইগুলো করে তার ইউনিক এবং পার্সোনালাইজড অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি তৈরি করা হয়। মানে কি, আমি যেখানে ইনভেস্ট করব ওটা তো আমার অ্যাসেট, তা আমার ঠিক কি অ্যালোকেশন হওয়া উচিত যাতে এই ক্যাটাগরিগুলোর সঙ্গে ম্যাচ করে হয়। এরকম হচ্ছে না তো যে একজন ইঞ্জিনিয়ার তিনি একটা বাড়ির প্ল্যান বানিয়েছেন সবারই জন্য এক, কোনো একটা আমি একজন ইনভেস্ট করব, আমি কোথাও একটা ইউটিউব থেকে কিছু শুনলাম, সেই সবাই স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন, ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন, বড় বড় থিওরি বলে দিল, আমি সবাই এক ফলো করবে। পার্সোনাল ফাইন্যান্সে কখনো এটা হতে পারে না। আপনি আর আমি দুজনে মিলে একজনের কাছে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে গেছি, দুজনের অ্যাসেট অ্যালোকেশন আলাদা হতে পারে, কারণ দুজনের রিস্ক প্রোফাইল আলাদা, দুজনের ইনভেস্টমেন্ট প্রোফাইল আলাদা হতে পারে। তাহলে আমি বলবো যিনি আজকে শুনছেন, দেখুন আপনি আগে দেখে নিন এটা করা হচ্ছে তো। কি হয়, এই ধরুন এইটা হলো তো, এবার এরপরেই কি আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিই? না কিন্তু, কারণ দেখুন আমরা হাফ রাস্তায় এগোলাম, এরপরে দেখা হয় যে তাকে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, এবার তিনি যে টাকাটা দেবেন, তিনি কিছু টাকা হয়তো এককালীন দিচ্ছেন, কিছু টাকা হয়তো মাসে মাসে ইনভেস্টমেন্ট করবেন, এসআইপির মতো করে দিচ্ছেন, হতে পারে তো। তো এবার তাহলে তার কোন গোলের জন্য কত টাকা, সেইগুলো কত বছরের জন্য হচ্ছে, তার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বানানো হবে আগে। এই প্ল্যানটা এক্সিকিউট তখনই হবে না কিন্তু, কারণ টাকাটা যার তার কিন্তু বহু কষ্টের ইনকাম করা টাকা। আজকে ধরুন আমরা তো একটা বড় টিম নিয়ে চলি, আমি তো সব করছি না, একটা বড় টিম আছে এবং বড় ওয়েলথ ম্যানেজমেন্ট টিম, এবং তারা ইকুয়ালি কোয়ালিফাইড, আমাদের অনেক টিম আছে, রিভিউ অ্যান্ড মনিটরিং টিম আছে, সেটা পরে আসছি। তো এই যে প্রচুর রিসার্চ অ্যানালিসিস টিম রয়েছে, এই যে রিস্ক প্রোফাইল, এই যে ধরুন বললাম ইনভেস্টর প্রোফাইল দিয়ে অ্যাসেট অ্যালোকেশন, এটা বার করা হচ্ছে কি করে, আমাদের যে রিসার্চ টিম আছে তারা এই প্রোফাইলগুলোকে দেখছে এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি যে কথা বলেছে তার সঙ্গে উভয়ে কনসাল্ট করে তার অ্যাসেট অ্যালোকেশন বানানো হচ্ছে, ইনভেস্টমেন্ট প্ল্যানটা তৈরি করেছে। এবার ইনভেস্টমেন্ট করতে পারবে না সে তখনও। এই ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে এক্ষুনি পাওয়া নয় কিন্তু। কেন এটা করা আছে বলুন তো? বারবার বলছি, সেফটি সিকিউরিটি ফার্স্ট। হুম। রিটার্ন তো এসে যাবে ওভার দ্য টাইম পিরিয়ড, কিন্তু সেফটি একবার যদি আমি টাকাটা লুজ করি, ওটাকে মেকআপ করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো আমাদের এখানে অ্যাপ্রুভাল নেবার একটা প্রসেস করা আছে, কম্পালসারি প্রসেস, না হলে ওই সফটওয়্যারটা ইনভেস্টমেন্ট করতেই দেবে না। তো তার যিনি করছেন, যে ওয়েলথ ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছে, তার সিনিয়র, ইভেন ডিরেক্টর লেভেলও অ্যাপ্রুভাল না পেলে, অনেক সময় ডিরেক্টর লেভেলও দরকার হতে পারে, ওই ইনভেস্টমেন্টটা করা যাবে না। কারণ সে যেটাকে করেছে, যেটা রিসার্চ অ্যানালিসিস টিমের সঙ্গে করেছে, সেটা কি ঠিকঠাক হচ্ছে, আর একটা ক্রস চেক, তারপর এগোনো। আল্টিমেটলি আপনি বলছেন যে প্রপার প্ল্যান করে চলা উচিত। যদি নিজে থেকে সেই প্ল্যানটা সম্ভব না হয় তাহলে একজন অ্যাডভাইজারের কাছে গিয়ে প্ল্যানটা ঠিক। করা উচিত। বাট মোদ্দা কথা, আর 10টা যেরকম প্ল্যান হয়, আমরা যদি বিয়ের বাড়ি আসা নিয়ে একটা প্ল্যান করতে পারি, একদম। আমরা যদি পুজোয় কোন দিন কি করব সেটা নিয়ে প্ল্যান করতে পারি, তাহলে আমাদের জীবনে কখন কি করব সেটা নিয়ে ফাইন্যান্সিয়াল খুব প্ল্যান ভালো থাকাটা বলেছেন। উচিত। এবার সেই বিয়ে বাড়িতে গিয়ে যদি দেখেন, প্রথমে পান দিয়ে দিল, হ্যাঁ, লাস্টে গিয়ে দিচ্ছে ওই স্টার্টারটা। তাহলে আপনার ভাল লাগবে, বলে কোনো সিস্টেম নেই, কি ফালতু, জীবনে কোনোদিন কাকে দিয়ে কি করিয়েছে। ইনভেস্টমেন্টে তাই হচ্ছে, যেগুলো ইনিশিয়াল স্টেজে করা দরকার সেগুলো না করে সে শুরুতেই আইসক্রিম। এইটা ঘটছে, এটাই মেন ঘটনা। সো যাই হোক, আপনার সাথে আড্ডা একদম জমে গেল। আমারও খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা। ডেফিনেটলি আমার ইচ্ছা রইল যে আরো মাঝে মাঝে আপনার সাথে আড্ডা দেওয়ার। আপনাদের যাদের দরকার মনে হবে ওনার অ্যাডভাইসের, আমরা আপনার লিংক বা আপনাদের হ্যাঁ, যে ফোন চাইলে দিয়ে নাম্বার দিতে পারেন, আমাদের আমরা টিম আছে, তারা হেল্প করে দেবে। সেগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু জীবনটাকে একটু গুছিয়ে নিন। তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। নমস্কার।